ভাইয়া ওই যে একটু মানে জিজ্ঞাসা ছিল কি, আমি যদি বলি আসলে আমি আসলে ওই একজন লারাভেল ডেভেলপার, বিগত 1.5-2 বছর ধরে কাজ করছি ধরতে পারেন, মিড লেভেলেরই, খুব এক্সপার্ট ওরকম না, কিন্তু প্রজেক্ট করতে পারি। তা আমি আচ্ছা ফাইবারে কাজ করেছিলাম ভাইয়া বেশ কিছুদিন আর কি। আচ্ছা তো ওই থিম ফরেস্ট থেকে থিম নিতাম, ফ্রন্ট এন্ডের উপর আমার তেমন একটা অভিজ্ঞতা নেই, ব্যাক এন্ডে শুধু তাদেরকে আমি ডেভেলপ করে দিতাম, ব্লেডের উপরে কাজ করে আর আচ্ছা। ব্যাক এন্ড। এখন ভাইয়া আমি ওই চাচ্ছিলাম কি কোড ক্যানুইনে ধরেন একটা প্রজেক্ট মানে দিতে আর কি, সেক্ষেত্রে মানে আমি একটু এক্সপার্টদের, যেহেতু আপনারা আমাদের সিনিয়র, একটু এক্সপার্টদের সহযোগিতা চাচ্ছিলাম যে আসলে কি কি বিষয়গুলি ফলো করলে একটু একটা দেয়া যেতে পারে। এখন শুনতেছি নাকি অ্যাপ্রুভ হয় না খুব সহজে, মানে। হ্যাঁ, এখন অ্যাপ্রুভ হওয়া কঠিন। আমার এমনি মনে করেন লাস্ট আইটেমটা তো কতদিন আগে করালাম, গত মাসে আমার একটা অ্যাপ্রুভ করালাম। নতুন আইডি যদি হয় তো সেক্ষেত্রে জি একটু প্রবলেম হয়, একটু করে। তো সেটারও কিছু বাইপাস করার কিছু সিস্টেম আছে, তো যেটা অনেকে করে। দেখবেন আপনি ইনভার্টো বাংলাদেশ গ্রুপে অনেকে বলতেছে আইটেম অ্যাপ্রুভ করাই দিব। তো এই ক্ষেত্রে যেটা হয়, অথর কোলাবোরেশন করতে হয়। মনে করেন আপনার আইটেম একদম নতুন হিসাবে সাবমিট করা থেকে আপনি যেটা করবেন, আরেকজনের এইচটিএমএল ব্যবহার করবেন, তার কাছ থেকে একটা অনুমতি নেবেন, তার একটা অথর কোলাবোরেশন টিকিট ক্রিয়েট করবেন ইনভার্টোতে। তখন তার এইচটিএমএল আপনি ব্যাক এন্ড ভার্সন তৈরি করবেন আপনার এখানে। হ্যাঁ, সেটা সেক্ষেত্রে তাকে আপনার পে করতে হবে। মনে করেন যার কাছ থেকে আপনি নেবেন লাইসেন্স, তাকে একটা মোটামুটি 20-30 হাজার একটা ভালো অ্যামাউন্ট দেওয়া লাগে। তো ওখান থেকে আচ্ছা। আপনি আইটেমের লাইসেন্সটা নেবেন এবং এটা সে ক্রিয়েট করবে যে আপনাকে লাইসেন্স দিবে। তো দেওয়ার পরে ওই এটা এনভোটা শুধু এতটুকু অবগত হবে যে আপনার এই এইচটিএমএল আইটেমের মানে থিম ফরেস্টের কোনো একটা এইচটিএমএল এর অথর সে আপনাকে লাইসেন্স দিচ্ছে, এবং আপনি সেটাকে কোড ক্যানিয়নের জন্য মানে পিএইচপি বা লারাভেলে কনভার্ট করতেছেন। এইটা এনভোটা শুধু জানবে এতটুক, যাতে কোনো থার্ড জি পার্টি অথবা সেই অথর যে আপনাকে লাইসেন্স দিছে সে যাতে পরবর্তীতে ক্লেম করে আপনার আইটেম না নামাই দিতে পারে, অথবা আপনার জি আইডির কোনো ঝামেলা না করতে পারে, এই জন্য এতটুক। কিন্তু লেনদেন যেটা হবে এনভার্ট আবার এই লেনদেনগুলো হ্যান্ডেল করে না। তো এই কোলাবোরেশন, যেটাই কোলাবোরেশন টিকিট সে ক্রিয়েট করে দিলে তখন আপনি তার ওইটা নিয়ে যদি আপনি সাবমিট করেন, তো সেক্ষেত্রে আপনার চান্স হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু একদম নতুন যদি হন, যে একদম নতুন, আপনার কোনো আইটেম নাই, ইভেন এরকমও হয়েছে যার অথর লেভেল 11, অথর লেভেল জি 11, সে কিন্তু সে থিম ফরেস্টে কাজ করে, তার অলরেডি 200+ আইটেম আছে থিম ফরেস্ট মার্কেটে, কিন্তু সে জি কোড ক্যানিয়ন আইটেম দিচ্ছে আর আপনার হার্ড রিজেক্ট খাচ্ছে। এরকম পর পর 2টা আইটেম তার হার্ড রিজেক্ট হয়েছে, আমারই মানে পরিচিত একজনের। তো এরকম অনেক সময় হয়, যেহেতু কোড ক্যানিয়নে সে নতুন, এখন ওরা মনে করতেছে সে তো থিম ফরেস্টে 200+ আইটেম আছে, তাতে কি কোড ক্যানিয়নে তো সে নতুন, তো তাকে জি। নতুন হিসেবে ট্রিট করতেছে। তো এই ক্ষেত্রে আপনার লাইসেন্সড প্রোডাক্ট হলে চান্স বেশি থাকে। আরেকটা ও হলো আর ক্যাটাগরি, কারণ কোন ক্যাটাগরিতে আপনি আইটেম দিবেন। যেমন মাঝে এক ভাইয়ের আইটেম আপনার হার্ড রিজেক্ট দিছে এবং তাকে বলে দিছে যে, যেমন ফর এক্সাম্পল ই কমার্স একটা ক্যাটাগরি আছে, আপনি যদি সিএমএস অথবা ই কমার্স, যেমন কোড কেনন স্পেসিফিক্যালি বলে দিছে যে তুমি যদি সিএমএস প্লাস শপিং কার্ট প্লাস পজ, এই কম্বিনেশনে কোনো আইটেম আনো, তাহলে অলরেডি এই মার্কেটটা হলো স্যাচুরেটেড এবং এখানে অনেক আইটেম অলরেডি আছে। তো জি এক্ষেত্রে তোমার জন্য আইটেম অ্যাভারেজ কোয়ালিটির হলে অ্যাপ্রুভ করানোটা কঠিন। এটা কোড কেনিয়ন থেকে তাকে মেইলে বলছে। তো এখন আচ্ছা এরকম কিছু ব্যাপার থাকে, তো এই জন্য আপনাকে এইটা বুঝতে হবে যে রিসার্চ করতে হবে যে লাস্ট কী কী আইটেম আসতেছে মার্কেটে, কোন আইটেমের আপনার অ্যাপ্রুভাল মানে ইয়ারটা কেমন। অনেকে আছে যারা প্রথম আইটেম হিসেবে আনতেছে, তো সেই ক্ষেত্রে আপনি কি কী টাইপের আইটেম তারা নিয়ে আসতেছে এইটা আপনাকে দেখতে হবে, বা লাস্ট 2-3 মাস বা 4 মাসের ভিতরে কী ধরনের আইটেম তারা অ্যাপ্রুভ করতেছে, এগুলো একটু রিসার্চ করে আপনাকে আইটেম দিতে হবে। বুঝতে পারছি ভাইয়া, আমি চাচ্ছিলাম ওই ই কমার্সই দিতে, কিন্তু ধরেন মনে করেন একটু বি টু বি টাইপ করে দিতে। বি টু বি টাইপ আমি এর আগে খুব একটা দেখি নাই, তা নাই যে তা না, আছে কিন্তু ওইরকম না। কিন্তু যদি আপনি বলেন মাল্টি ভেন্ডর ই কমার্স বা অন্যান্য ই কমার্স, ওগুলি অ্যাভেলেবেল, অভাব নেই আর কি। হ্যাঁ, ই কমার্সের জন্য যদি আপনি কোনো মানে স্পেশাল ক্যাটাগরির যেই টাইপের ই কমার্স সাধারণত নাই, বা ই কমার্সের ভিতরে আপনি এমন একটা ফাংশনালিটি যোগ করলেন যেই ধরনের আইটেম কম, তো সেক্ষেত্রে আপনি একটা ট্রাই করতে পারেন। তারপরেও ই কমার্সটা রিস্কি, যাই বলবেন না কেন, ই কমার্স অলওয়েজ রিস্কি। এখন যেগুলো আসতেছে আপনার, যেমন মনে করেন এলএমএস আসতেছে, এলএমএস এখন অ্যাপ্রুভ করতেছে তারা,
তারপরে আপনার এআই দিয়ে যে প্রোডাক্টগুলো আছে, আপনার এআই এজেন্ট রিলেটেড কিছু প্রোডাক্ট আপনার আসতেছে। আপনি এআই দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারেন কিছু আনকমন টাইপের, যেমন এআই দিয়ে আপনার মাঝে দেখলাম একজনে যে টেক্সট স্পিচ আপনার হলো জেনারেটর বানাইছে, ফটো জেনারেটর আর একটা কি জেনারেটর জন্য। তো আপনি এরকম একটা ভিডিও জেনারেটর বানান বা এই টাইপের কিছু একটা বানান, তো এই ধরনের আইটেমগুলো আপনার অ্যাপ্রুভাল মানে পসিবিলিটি বেশি থাকবে, ঠিক আছে? গতানুগতিক না আর কি। তো আমার এমনি একটা কোর্স আছে, আমার অলরেডি 8 জন স্টুডেন্ট ওরা কোর্স করতেছে, মানে ওখানে আমি মোটামুটি ভেঙে চুরে প্রায় কতগুলো 23টা না 22টা ভিডিও বানাইছি অলরেডি তাদের জন্য, মানে একদম পার্ট বাই পার্ট কোন জিনিসগুলো দেখতে হয়। শুধু কোড কোয়ালিটির আপনার কিছু বিষয় আছে, ইন্টারনাল কিছু ব্যাপার আছে, আবার এই যে অথর কোলাবোরেশন আছে, আবার পার্টনারশিপ কোলাবোরেশনও আছে। তো আবার আইটেম কিভাবে রিসার্চ করতে হবে, আপনি কোডগুলো কিভাবে লিখবেন, ওরা কোন জিনিসটা দেখে। তারপরেও ওভারঅল মনে করতেছেন আপনি আইটেমের ইউআইটা ভালো, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনি যে ইউআই বা ফ্রন্ট এন্ড তৈরি করছেন এটা আসলে ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে না। তো এটাও আপনাকে বোঝার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে যে আপনার আইটেমটা মানে কোয়ালিটিটা কেমন। তো এরকম কিছু ব্যাপার আছে আর কি। তারপরেও আপনার 50-50 চান্স থেকে যায়, কারণ হলো কোড ক্যানিয়নের অবস্থা এখন যে খুব ভালো এরকমও না। আপনার সেল অনেকের আছে, অনেকের নাই, অনেকের সেল অনেকটাই ডাউন, আবার অনেকের সেল ভালো। তো এইটাও মানে মার্কেটিং ওরা অনেক মানে কিছু কিছু জায়গায় ওরা অফ করে দিছে মার্কেটিং, আমাদের কাছে যেটা মনে হয়। তো এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে কোড ক্যানিয়নে আপনি 2টা 4টা 5টা আইটেম নিয়ে আসলেন, এখন এইটা দিয়ে কি আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন, নাকি আপনাকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। তো এইটা দিয়ে তারপরে যদি মনে করেন যে না আমি মার্কেটিং করতে পারবো, কারণ অনেক সময় কাস্টম কাজ পাওয়া যায়, হয়তো সেল খারাপ কিন্তু আপনি হয়তো কাস্টম বেশ কিছু ভালো কাজ পাচ্ছেন, এরকম অনেক সময় হয়ে যায়। তো এইটা আসলে লাখের উপর অনেকটা ডিপেন্ড করে যে আপনি আসলে কতটা ভালো করতে পারবেন। জি জি ভাই, আমি বুঝতে পারছি। না আমি আসলে ওই যে ফ্রন্ট এন্ডে তেমন নাই, তো আমি ভাবছিলাম ধরেন ফিগমা একটা অন্য কাউকে দিয়ে রেডি করিয়ে, ফ্রন্ট এন্ড আরেকজনকে দিয়ে রেডি করিয়ে, ব্যাক এন্ডটা ধরেন আমি বা আমার সাথে যদি কেউ থাকতো একজন, তাকে হায়ার করে নিয়ে ধরেন দুইজনে মিলে করতাম আর কি। ফিগমাতে যদি আপনি রেডি করেন, ফিগমা ফাইল আপনি চেষ্টা করবেন যার অ্যাপ্রুভাল আইডি তার আইডিতে দিতে। হতে পারে আর একটা ফ্রেন্ড আছে আপনার, তার হয়তো অলরেডি 8টা-10টা ফিগমা ফাইল অ্যাপ্রুভড আছে, আপনি প্রথম আইটেমটা চেষ্টা করেন তার প্রোফাইলে অ্যাপ্রুভ করতে, পরে ওখান থেকে লাইসেন্স নেবেন। তার সাথে আগের থেকে হলো কথা বলে নেবেন যে আমি আইটেমটা তোমার প্রোফাইলে দিব, কারণ আমার এই প্রোফাইলে পিএইচপিটা অ্যাপ্রুভ করাইতে হবে। তো এভাবে আপনি প্রথম আইটেমটা এইভাবে করতে পারলে ভালো, ঠিক আছে? আচ্ছা, মানে আরেকজনের লাইসেন্স নিয়ে, সেক্ষেত্রে তো আমি অনেকগুলি আমার ক্লায়েন্টদের জন্য আমি অনেকগুলি কিনছিলাম আর কি, আপনার এই যে থিম কিনছিলাম, ধরলাম আমি আরেকটা থিম ফরেস্ট থেকে কিনলাম যেটার উপরে আমি প্রজেক্ট করব। না ওইটা পারবেন না, কারণ অথরের সাথে কমিউনিকেশন ছাড়া তো আপনি এটা করতে পারবেন না, ওইটা তো ইললিগ্যাল। ওইটাকে আপনার অথর যদি ধরে বসে বা ডিসপুট দিয়ে দেয় তখন তো আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে, কারণ থিম ফরেস্টের অথরের সাথে কথা বলে নিলাম, ধরেন যখন কিনছি অথরকে টেক্সট দিয়ে মেসেজ দিয়ে। হ্যাঁ, অথর যদি অনুমতি দেয়, তো এটা তো সাধারণত ফ্রিতে কেউ দেয় না, হয়তো সে আপনাকে কিছু পেমেন্ট করতে বলবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি তার সাথে যেভাবে নেগোশিয়েট করে পারেন, বিষয়টা হলো এরকম। ও আচ্ছা আচ্ছা, মানে উনি যদি লাইসেন্স দেয় তাই সেক্ষেত্রে হ্যাঁ, আপনাকে অবশ্যই আপনাকে টিকিট নিতে হবে, কারণ ও যদি টিকিট ক্রিয়েট করে এনবট আপনাকে মেইল করবে যে তোমার এইটা হলো অথর কোলাবোরেশন, মেইল দিচ্ছি তোমাকে, অমুকে টিকিট ক্রিয়েট করছে অমুক আইটেম। এখানে আপনার টিকিট ক্রিয়েট করার জন্য এনবটের আলাদা পেজই আছে, এনবটের যে হলো সাপোর্ট পেজ আছে, ওখানে একটা কোলাবোরেশন টিকিট একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে আপনার ওই অথরের টিকিট ক্রিয়েট করে দিতে হবে আপনাকে। তখন এনবট আপনাকে মেইল করবে, ওই টিকিটের থ্রুতে একটা আইডি দিয়ে দেবে যে এটা হলো টিকিট আইডি, ওই আইডিটা আপনাকে রিভিউয়ারকে সাবমিট করতে হবে আপনি যখন আইটেম সাবমিট করবেন। আমার আইডি যখন সাবমিট, মানে আমি আইটেম যখন সাবমিট করব তখন ওটা রিভিউতে দিতে হবে। হ্যাঁ, রিভিউতে দিতে হবে। আর যেটা হচ্ছে ভাইয়া, আমি যদি দুইটাই নেই, ধরেন একটা অ্যাডমিন প্যানেলও নিলাম, পাশাপাশি ধরেন একটা থিম ফরেস্ট থেকে আপনার ফ্রন্ট এন্ডও নিলাম, মানে দুইটাই যদি নিয়ে নেই তাহলে দুইটার জন্যই আবার আলাদা আলাদা হ্যাঁ, অথরের সাথে আলাদা কমিউনিকেট, মানে যার কাছ থেকে নেবেন না কেন তার কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে। এখন এইটা কি ভালো হবে থিম, মানে এইভাবে অথরাইজেশন নেওয়া, নাকি ধরেন নতুন করে একটা বানিয়ে নিলে? আপনি নতুন করে, হ্যাঁ আপনি হলো নতুন করে বানালে ওই যে রিস্ক থেকে যায় অনেক সময়, যে আপনার যেহেতু নিউ আইডি, আপনার আইডি যদি পুরাতন হয় বা একটা দুইটা আইটেম যদি আপনার আইডিতে থাকে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু যদি একদম নতুন হয়, আপনার প্রোফাইলই নতুন, তো তখন ওরা আপনাকে ট্রাস্ট করবে কিভাবে যে আপনার আসলে মানে অথরের একটা ট্রাস্টিনেস একটা ব্যাপার আছে। তো এইটা ওদের কাছে যেমন দেখবেন অনেকে একই আইটেম হার্ড রিজেক্ট খাচ্ছে, আবার একই আইটেমে এমন প্রোফাইলে দিছে যেটা দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হয়েছে, হয়তো ওই প্রোফাইলে এখন পর্যন্ত কোনো হার্ড রিজেক্ট হয় নাই,
যেমন আমার যে প্রোফাইলটা আছে, আমি এখনও পর্যন্ত এই যে গত 8 বছর কাজ করতেছি 2017 থেকে এখন পর্যন্ত আমার কোনো হার্ড রিজেক্ট হয় নাই। মানে আমি এখন যেটাই দিই না কেন নিয়ে নেয়। এখন আপনার যদি এরকম হয় যে আপনার প্রোফাইল হয়তো বা অথর লেভেল 7, মনে করেন আপনার এলিট অথর হয়ে গেছেন আপনি, এরপরেও আপনার হার্ড রিজেক্ট খাওয়ার সম্ভাবনা আছে যদি ওই যে অথর ট্রাস্টিনেসটা 100% না থাকে। তো এখানে কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। তো এই জন্য প্রথম আইটেম হিসেবে আমি যেটা সাজেস্ট করব, আপনি টিকিট নিয়ে, মানে আপনি হয়তো করছেন ফিগমাও হয়তো আপনি করছেন, আপনি ডেভেলপার, আবার প্রোগ্রামিং HTML আপনি ডেভেলপার, বা আপনি ব্যাকএন্ডও আপনি সবই আপনার আইটেম, কিন্তু ফিগমাটা আপনার প্রোফাইলে না দিয়ে আপনি অন্য প্রোফাইলে দেন যার প্রোফাইলে অলরেডি আইটেম আছে। তার মানে কি, তার প্রোফাইলে ওটা ইজিলি অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার আপনি তার সাথে আগে থেকে বলে নেবেন যে আমি আমারই আইটেম তোমারটাই দিচ্ছি, কারণ এটা আপনি আমাদের বাংলাদেশেরই অনেককে, মানে যে আপনার মোটামুটি বিশ্বস্ত এরকম একজনের সাথে আপনি কথা বলে নেবেন। তো সেরকম কাউকে দিয়ে আপনি এই কাজটা করাইতে পারেন, তখন ওইটার থেকে লাইসেন্স নিয়ে আপনি আপনার প্রোফাইলে অ্যাপ্রুভ করবেন। এর পরবর্তী মানে সেকেন্ড বা থার্ড আইটেম থেকে এবার আপনি আপনার প্রোফাইলেই দেন, একটা বা দুইটা আইটেম এরকম করেন, এরপরে 3 নম্বর আইটেম বা 4 নম্বর আইটেম থেকে আপনি ফিগমা টিগমা যা আছে সব আপনি আপনার প্রোফাইলেই দেন, সাবমিট করেন। তো এটা হলো আমার সাজেশন বর্তমানে। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। সেক্ষেত্রে তো অনেকে দেখা যাচ্ছে যে এমন একটা থিম আমার পছন্দ হলো যে হয়তো বা দেশের বাইরে বা আমাদের ফরেন কান্ট্রি, তার সাথে কি কোলাবোরেশনটা? হ্যাঁ, তার সাথে কোলাবোরেশন করতেছে আমার পরিচিতর ভিতরে অনেকে আছে যারা HTML, ওটা হলো পার্টনারশিপে যায় সাধারণত। ওরা সাধারণত এককালীন বিক্রি করে কম, তারপরে যদি আপনি ওখানে একটা ব্যাপার থাকবে আপনার, যে ওরা মানে এটা যেটা হয়, ও তো একবারে আপনাকে লাইসেন্স দিয়ে যাচ্ছে, কারণ আপনি কিন্তু তাকে 8 টাকা দিচ্ছেন না। অতার কোলাবোরেশন নিয়ে বাকি আপনার প্রোফাইল থেকে যত বিক্রি হবে সব আপনার, ও কিন্তু কোনো পার্সেন্টেজ পাচ্ছে না এই সিস্টেমে। আরেকটা হলো পার্টনারশিপ কোলাবোরেশন, যেমন HTML বানায় রাখছে অনেক প্রোফাইল দেখবেন যে তার HTML এর আইটেমের সেল হিউজ 4000-5000 সেল, এবং তার কাছ থেকে মানুষ HTML কিনে নিয়ে কি করতেছে, ওয়ার্ডপ্রেসের আপনার আইটেম তৈরি করতেছে। তখন কি করে, একটা পার্টনারশিপ কোলাবোরেশন করে, যে মূল অথর যে মানে HTML যার, তাকে আপনার একটা পার্সেন্টেজ দিয়ে যাইতে হবে। সেটা আপনার নেগোসিয়েশনের উপরে, মনে করেন আপনি হলো চাইতে পারেন যে তাকে আপনি 50% দিবেন, অথবা আপনি তাকে 40% দিবেন, আপনি 60 নেবেন, অথবা তাকে 30 দিবেন, আপনি 70 নেবেন। তার মানে হলো ওই আইটেমটা আপনার প্রোফাইলে আজীবন যতগুলো সেল হবে তার আপনার 70% আপনার, 30% ওর। তো সেক্ষেত্রে আপনার একটা পেমেন্ট গেটওয়ের একটা ব্যাপার আছে, যে আপনি তাকে বাংলাদেশ থেকে পেমেন্ট হলো সেন্ড করতে পারবেন কি না। তো সেক্ষেত্রে যদি আপনার পেমেন্ট কোনো মেথড না থাকে, পেমেন্ট কোনো গেটওয়ে না থাকে, তাহলে তো আপনি সেটা করতে পারবেন না। তো এই জিনিসগুলো আগে থেকে বুঝে শুনে করতে হবে আপনি যদি ওইভাবে যেতে চান। এটা আমরা করছি, যেমন আমরা এই অথর কোলাবোরেশন আমরা করছি ইন্ডিয়ান একটা আইডি থেকে। তো ইন্ডিয়াতে আমরা হলো পেপালের মাধ্যমে পে করে দিছি, ওরা ওখান থেকে রিসিভ করছে। যেমন আমাদের USA একটা ক্লায়েন্টের মাধ্যমে আমরা পেপালের মাধ্যমে ওই যে ছেলেটা ইন্ডিয়াতে, তো ওর কাছে আমরা হলো পেমেন্ট করে দিছি। তো এটা হয়েছে আমাদের আরেকটা প্রোফাইলে আমরা এরকম এক সময় অ্যাপ্রুভ করছি আইটেম। তো এইভাবে কাজ করা যায়, এটা করতে খুব সমস্যা এরকমও না। আপনার বাইরে বা যার মনে করেন মাস্টার কার্ড আছে বা যে পে করতে পারবে এরকম কাউকে ধরে এটা আপনি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তারা হয়তো বেশি চার্জ করবে। যেমন হলো বাংলাদেশে আপনার হলো ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব, এরা হয়তো 10 থেকে 20,000 বা 25,000 টাকার বা ম্যাক্সিমাম 30,000-এ কাজ করবে। এখন বাইরে একটা অথর হয়তো আপনার কাছে 50,000 প্লাস চেয়ে বসবে। তো এইটা একটা ব্যাপার। তারপরে যদি নেগোসিয়েট করতে পারেন, বা ইন্ডিয়ান পাকিস্তানি অনেকে আছে, ভালো আইটেম আছে, ওরা হয়তো অল্প টাকাও সেল দিতে পারে, এটা আপনি আলোচনা করে দেখতে পারেন। জি ভাইয়া, আমি বুঝতে পারছি আর কি। ঠিক আছে, তাহলে ভাইয়ার যে বললেন যে এই যে কোর্সগুলি আছে বা এগুলি আমি তাহলে কিভাবে আপনার সাথে? আচ্ছা, আমি আপনাকে একটা লিংক পাঠাচ্ছি, আপনাকে দেখেন আমি কি কি শেখাচ্ছি, এটা আপনি দেখেন। এটা মনে করেন আপনার নাও লাগতে পারে, আর যদি মনে করেন লাগতে সেটা আপনি দেখতে পারেন। আমি আপনাকে একটা লিংক পাঠাচ্ছি আর কি। হ্যাঁ, অনেকগুলি আছে, আমি চাচ্ছিলাম আপনার সাথে মানে বিষয়গুলি নিয়ে অ্যাজ এ ভাই হিসেবে, যদি আপনি কোনো সময় ফ্রি থাকেন, আমার দরকার পড়লে আপনি একটু করেন এর জন্য। যদি আমি এমনি ওভারঅল বলতে, আমি যখন ফ্রি থাকি মোটামুটি হেল্প করার চেষ্টা করি, সেটা হলো একটা ব্যাপার। আরেকটা হলো স্টেপ বাই স্টেপ আমি কোর্সে যেটা দেখাইছি, যে আপনি মনে করেন কি কি স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, আপনি কোন কোন জিনিসগুলো তারা ধরে রিভিউয়ের সময়, এমন কিছু জিনিস ধরে সিকিউরিটি, ওই সিকিউরিটি যদি আপনি বাইপাস না করতে পারেন আপনাকে প্রথমে আটকাই দিবে, মানে আর কিছু দেখবে না সে। মানে প্রথম তো ওভারঅল লুকস দেখছে, এবার স্টেট চেক করবে আপনাকে সিকিউরিটি বাইপাস করতে পারেননি বা কোড কোয়ালিটি কিছু দেখবে না ভিতরে। এখন ওইগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়, যেমন আমি আমার একটা প্রজেক্ট দিছি সোর্স কোড, ওটা এক্সপ্লেন করছি যেখানে আমি কীভাবে কাজ করছি। তো এই জিনিসগুলো নিয়ে আমি মোটামুটি কিছু ভিডিও বানাই দিছি, এবং আমার কোর্স যারা কিনছে তো তাদের সাথে আমার যেটা চুক্তি, আমি কিন্তু কাউকে অ্যাপ্রুভ করে দেখাবো না, আমি
আগে থেকে ক্লিয়ার করে নিয়েছি। দেখেন অ্যাপ্রুভের আসলে কোনো গ্যারান্টি বর্তমানে কোড কেনে দেওয়া সম্ভব না। তো আমি আপনাদেরকে অ্যাপ্রুভাল গ্যারান্টি দিব না, কিন্তু অ্যাপ্রুভ করানোর জন্য যতগুলো মেথড ট্রিক্স বা যারা করতেছে এদের সাথে লিঙ্ক করানো আমি এই জিনিসগুলো করে দিতে পারবো। বা আমি বিভিন্ন পদ্ধতি আছে, অ্যানালিসিস কীভাবে করতে হয়, কোন আইটেমটা অ্যাপ্রুভাল সম্ভাবনা হলো বেশি থাকে, এই জিনিসগুলোতে আমি আপনাদের হেল্প করতে পারবো। তো এটা দেখে অনেকে মনে করছে যে না হতে পারে হেল্প, তো অনেকে অ্যাডমিশন নিচ্ছে, অনেকে নেয় নেই। তো এইটা আমি আপনাকে মানে ওইখানে যে বিস্তারিত যেই পেজটা আছে ওটা দিলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কী কী দেখাবো। তো ওটা আপনি দেখেন আগে, যদি মনে হয় যে আপনার উপকারে আসবে তাহলে নেবেন, না হলে তো আপনার দরকার নেই। আর ওভারঅল যদি আপনার রিভিউ করতে হয়, আপনি একটা আইটেম করছেন ভাই, আইটেমটা একটু হলো দেখে দেন যে ইয়া আছে কিনা, আপনার ভালো আছে কিনা। তখন আমি হয়তো কোড দেখার সময় না পেলেও আমি হয়তো ওভারঅল ইন্টারফেস বা ওভারঅল লুকস দেখে আপনাকে বলে দিতে পারবো যেটা আপনি সাবমিট করেন অথবা করেন না। তো এইটুকু হেল্প আমি করতে পারবো, মানে আপনার ফ্রি অফ কস্ট। ঠিক আছে? জি জি, না না আমি আপনার সাথে ডিসকাশন করে নিব না, আর আপনি ওইটা দিয়েন। ভাইয়া একটা জিনিস জানা ছিল, ওটা হচ্ছে লারাভেলে আমরা যখন প্রজেক্ট কোডক্যানন থেকে ডাউনলোড করি তখন ওইখানে কিন্তু আমাদের একটা লাইসেন্স কি দিতে হয়। তারপর হচ্ছে আপনার ওইখানে ওই ডেটাবেসটা অটোমেটিক চলে আসে, কিন্তু আমরা যেমন সিপ্যানেলে যদি কোনো কিছু আপলোড করি ডেটাবেসটা আমরা পিএইচপি মাইডম্যানে গিয়ে করতে হয়, সেটা কিন্তু এখানে একটা ফর্মের মাধ্যমে করে। এই যে ডাটাবেস অটোমেশন বা সিনক্রোনাইজেশন যেটাই বলি না কেন, এইটা কি আমাদের কোনো না ইনস্টলার মানে আচ্ছা আপনি বলতেছেন ইনস্টলারের কথা। এখন হচ্ছে ইনস্টলারটা ম্যান্ডেটরি না, আমার কোনো ইনস্টলার নাই। আমার যে 40টা প্লাস আইটেম আছে তো আমি ইনস্টলার কখনো ব্যবহার করি না। আবার আমরা যে হলো কোম্পানির আমাদের কিছু আইটেম আছে তো ওখানে আমরা ইনস্টলার আমাদের মতো করে বানিয়ে নিছি। তো এখন ইনস্টলারটা মানে আইটেম অ্যাপ্রুভ হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আপনাকে শুধুমাত্র দুইটা জিনিস দেখতে হবে, যাতে আপনার হলো প্রোডাকশান এবং হলো ডেভেলপমেন্ট মানে পিএইচপি আর্টিসান সার্ভ দিয়েও যাতে রান করে, যেটা রিভিউয়ার যেটা করে লারাভেল ভ্যালিড দিয়ে চেক করে আর কি। হ্যাঁ, যে আপনার ওইটা ইয়ে হয় কিনা, ওইটাকে কী বলে যেন আমি নাম ভুলে গেলাম। ও আমাকে উল্লেখ করে দিয়েছিল যে আমরা এইটাতে চেক করি, সম্ভবত ভ্যালিড, আমি শিওর না। তো ওইটাতে এসে চেক করে, তার মানে ওইটা আপনি টেস্ট না করেন সমস্যা নেই। আপনি যদি নিজে পিএইচপি আর্টিসান সার্ভ দিয়েও যদি আপনার প্রজেক্টটা স্মুথলি সবগুলো পেজ রান করে, এবং আপনি যখন ওয়েব সার্ভারে রাখবেন ওই একই ফাইল যেন ওয়েব সার্ভারেও রান করে। তো সেটার জন্য আমরা যেটা করি যে আমরা ফ্রেশ ইনস্টল করার পরে কাজ করে আমাদের হলো ডেভেলপমেন্ট সার্ভার কমপ্লিট কাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা হলো প্রোডাকশানে দিই, তো তার আগে একটা HTXS ফাইল আছে, ওইটা আপনার যে রুট ফোল্ডারে রাখলেই কাজ করে নর্মালি। এটার জন্য খুব বেশি মানে হলো কমপ্লেক্স কোনো কিছু করতে হয় না। ঠিক আছে? তো এটা ইজি, এটা সমস্যা নেই, এখানে কাজ করলেই হবে। মানে এই দুইটা যদি আপনি এনশিওর করতে পারেন আর কোনো সমস্যা নেই। আর রিভিউয়ার কখনো কোড নামায় দেখে না সাধারণত। আমরা যে কটা দেখছি রিভিউয়ার অনলাইন থেকে আপনার প্রজেক্ট নামাইছে, তার সার্ভারে ইনস্টল করছে, অনেক সময় করে দেখছি। আবার অনেক সময় আপনার সার্ভারে থাকা অবস্থায় চেক করে। আপনি যে ডিমো লিঙ্কটা দিবেন ও কী করে ওই ডিমো লিঙ্কে বসেও চেক করে, মানে দুইটা ওয়েতেও আসলে কাজ করে অনেক সময়। যেমন আমার লাস্ট যে রিভিউ করছিল ওই যে আর্টিসান সার্ভে কাজ করতেছিল না, মানে আমি হলো প্রোডাক্ট কী করছি ওই যে আপনার পাবলিক ফোল্ডার থেকে ফাইলগুলো বের করে নিয়ে আসছি। এখন এটার পরে কি হয়েছে ওই আর্টিসান সার্ভ দিয়ে ওটা কাজ করতেছে না, কিন্তু নর্মালি আমার প্রজেক্টটা যে সার্ভারে নর্মালি রাখবেন কাজ করবে, কিন্তু রিভিউয়ার দেখতে পারতেছে না। কারণ ও যখন কোড রান করতেছে ও দেখতেছে না, রান হয় না, ইরর আসে। তখন আমাকে বলছে যে এইভাবে তো আমি রান করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে নিউ আইডি হলে ও হয়তো কী করে দিত, হার্ড রিজেক্ট দিয়ে দিত। কিন্তু আমাকে এই কথা বলে দিছে যে না এইভাবে দিলে হবে না, এইভাবে করে দেখাও, আমি কোড দেখতে পারতেছি না। তখন আমি আবার জিজ্ঞাসা করলাম তুমি কী দিয়ে চেক করতেছো, আমি কী দিয়ে চেক করবো, তখন আমাকে নাম বলে দিছে এটাতে চেক করবো। তখন আমি আবার ওইভাবে টেস্ট করে দিয়ে দিছি, আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু এত কথা সাধারণত বলবে না, হার্ড রিজেক্ট দিলে আপনাকে তার সাথে এত কথা বলে না সাধারণত। তো এই জন্য কিছু ব্যাপার আছে, আমরা এই মধ্যেকার অনেক জিনিস এই কারণে বুঝি বা জানি বা কী কী আপডেট আনতেছে, কারণ আমাদের আইটেমগুলো সফট রিজেক্ট হলে ওরা 4-5টা কজ উল্লেখ করে দেয় যে এই কারণে সফট রিজেক্ট দিচ্ছে, তুমি ঠিক করে আবার দাও। কিন্তু একদম যে নতুন তো ওই ধরনের প্রবলেম 2-3টা হলে তাকে আর কিছু বলবে না, তাকে হার্ড রিজেক্ট দিয়ে দিবে। তো এইটা হলো বড় সমস্যা। এবং হার্ড রিজেক্ট যখন একজন মানুষের হবে তখন সে বুঝবেও না কী কারণে হার্ড রিজেক্ট হয়েছে, জাস্ট আপনাকে বলে দিচ্ছে যে নট কোয়ালিটি স্ট্যান্ডার্ড, কিন্তু কী কারণে কোয়ালিটি স্ট্যান্ডার্ড না, কেন হয়েছে, কোথায় প্রবলেম, এটা তো আপনাকে বলতেছে না তারা। জি বুঝতে পারছি ভাই। ইউআইটা মনে হয় একটু ভালো ম্যাটার করে। হ্যাঁ, ইউআইটা গুরুত্বপূর্ণ, যদিও সব ক্ষেত্রে না, তবে মোটামুটি আপনার মানে বলা যায় গুরুত্বপূর্ণ। আবার কিছু আইটেম আছে দেখবেন অ্যাপ্রুভ হয়েছে রিসেন্টলি, হলো সপ্তাহখানিকের ভিতরে দেখবেন কিছু আইটেম অ্যাপ্রুভ হয়েছে যেগুলো ইউআই অ্যাভারেজ, খুব ভালো এরকম না। ওরা হয়তো দেখা গেছে পাওয়ার এলিট অথর বা অথর লেভেল 11-12 এরকম হয়ে গেছে।
তো যে কারণে ওদের ইউআই একটু আপনার ডাউন হলেও যেহেতু সেল ভালো তাদের, তো ওইটা মনে করেন ওভারলুক করে। তো এই জন্য আপনাকে তো প্রথম মানে আইটেম হিসেবে আপনার ওই রিস্কে আপনি হলে যাইতে পারবেন না, আপনাকে অবশ্যই কোয়ালিটি ভালো রাখতে হবে ফার্স্ট আইটেম হিসেবে। আমি চাচ্ছিলাম আপাতত ধরেন এই যে HTML বা বুটস্ট্র্যাপ যেটাই হোক, এছাড়া আপনার ওই এইটার সাথে আপনার jQuery দিয়ে লারাভেল দিয়ে কম্বিনেশনে একটা তৈরি করতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওইটা সমস্যা নেই, আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করেন, আপনি হলো টেইলউইন্ড দিয়ে করেন, মানে যাই ব্যবহার করেন না কেন, আপনার টেকনোলজিটা কোনো ম্যাটার করে না, ওরা আসলে অতটা টেকনোলজি ফোকাস না। দেখবে যে আপনার আইটেমের কোয়ালিটি কেমন, আপনার আইটেমটার কোয়ালিটি যে আইটেমগুলো অলরেডি আছে মার্কেটে সেই আইটেম থেকে খারাপ কিনা। আর যদি ইউনিক আইটেম হয় তাহলে তো আপনি অল্প অপশন দিলেও হয়তো অ্যাপ্রুভ করে ফেলবে, সেক্ষেত্রে বেশি অপশন দরকার হয় না। তো এরকম কিছু ব্যাপার আছে, কিন্তু আপনি কোন টেকনোলজি ব্যবহার করতেছেন, আপনি কি ব্যবহার করতেছেন, এটা মানে ম্যাটার করে না খুব একটা। আর আগে হলো ফ্রেমওয়ার্ক ছাড়া নিত, আমি যেমন আমার লাস্ট আইটেমটা ফ্রেমওয়ার্ক ছাড়া সাবমিট করছিলাম, তখন বলছে যে না ফ্রেমওয়ার্ক ছাড়া হবে না, তুমি তো হলো ভ্যানিলা পিএসপিতে করছো, আবার ফ্রেমওয়ার্ক দিয়ে সাবমিট করো। তখন আমি ওই আইটেমটা আবার তৈরি করে সাবমিট করার পরে তারা অ্যাপ্রুভ করছে, মানে আমাকে একটা সফট রিজেক্ট দিয়েছিল যে না আমরা এখন ফ্রেমওয়ার্ক ছাড়া নিচ্ছি না। তো যেই কারণে আপনি লারাভেল দিয়ে করতেছেন এটা ঠিক আছে, এখন ভিতরে কোন টেকনোলজি ব্যবহার করবেন, বুটস্ট্র্যাপ নাকি কিভাবে করবেন, নাকি ম্যানুয়ালি সিএসএস বানায় করবেন, এটা কোনো ব্যাপার না আসলে। না ভাই, আমি আসলে ধরেন বলতে গেলে মধ্যবিত্ত ঘরের একজন ছেলে, তো দেখা যাচ্ছে এখানে আমি যদি একটা নতুন করে থিম বানাই বা আমার সাথে আরেকজন ডেভেলপমেন্ট সাইটে রাখি, তাতেও তো একটা খরচ আছে। হ্যাঁ খরচ আছে, হ্যাঁ মিলে একটা প্রজেক্টে মোটামুটি ভালোই খরচ যাবে। তো দেখা যাচ্ছে যদি দিন শেষে একটু আশা না পাই যে কিভাবে আমি সাবমিট হবে, সেক্ষেত্রে মানে একটু ইয়ে লাগে, মানে সেল হোক না হোক সেটা অনেক রিজিকের ব্যাপার, আল্লাহ তাআলা রিজিক যেখানে লিখে রাখছে, কিন্তু মানে এই জন্য আর কি একটু ভয় পাই, এই জন্য একটু জিজ্ঞাসা করলাম যে আমার অনেক কিছু জিজ্ঞাসা ছিল, আচ্ছা জানতে পারলাম আর কি ভাইয়া। আর অ্যাপ ক্যাটাগরি আছে, আপনি যেটা করতে পারেন দেখবেন ওই যে 6am টেক, ওদের নাম হয়তো শুনছেন, ওরা কি করে অ্যাপ ক্যাটাগরিতে নিয়ে আসে। মনে করেন আপনার ফ্ল্যাটার যেই ক্যাটাগরি, ফ্ল্যাটার ক্যাটাগরিতে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ওখানে রিভিউয়ার অতটা স্ট্রিক্ট না, তারা হয়তো পিএইচপি স্ক্রিপ্ট তৈরি করছে কিন্তু একটা ফ্ল্যাটার অ্যাপও তৈরি করে ফেলছে সাথে, তো এপিআই মনে করেন কল করছে এখান থেকে, ওইখানে অ্যাপের মাধ্যমে হোক বা ফ্রন্ট এন্ডে রিয়াক্ট দিয়ে হোক বা আপনার সামহাউ তারা অ্যাপ মানে হলো ফ্ল্যাটার অ্যাপটা তারা নিয়ে আসছে। তো তারা যখন আইটেমটা সাবমিট করতেছে ফ্ল্যাটার মানে অ্যাপ ক্যাটাগরিতে সাবমিট করতেছে। তো অ্যাপ ক্যাটাগরিতে মানে আমরা লাস্ট যে পর্যন্ত দেখছি, যদিও এটা বেশ কিছুদিন আগে, কিন্তু অ্যাপ ক্যাটাগরিটা মোটামুটি ফ্লেক্সিবল ছিল মানে অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে। তো এটাও আপনি দেখতে পারেন, কিন্তু ওই যে কস্টিংয়ের যে ব্যাপারটা এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি নিজেই সব কিছু করতে পারেন তাহলে একটা ব্যাপার, আর যদি হয় যে ফ্রন্ট এন্ড কিনতে হবে আপনাকে, HTML সহ কিনতে পারেন, কারণ ফিগমা কিনলে তো আপনাকে আবার HTML নিজের বানাইতে হবে, অথবা আপনাকে ওইটার জন্য আবার লোক হায়ার করতে হবে। তো সেক্ষেত্রে আপনি HTML-এরও লাইসেন্স নিতে পারেন ফিগমা ছাড়া, ওইটা তো কোনো প্রবলেম নাই, লাইসেন্স কোনো প্রবলেম না। যেমন আপনি HTML আইটেমের সরাসরি লাইসেন্স নেবেন মূল অথরের কাছ থেকে, তারপরে আপনি ওইটাকে কনভার্ট করতে পারেন। আর আপনি যদি হলো নিজেই মানে হলো প্রোগ্রামিং করে থাকেন তাহলে তো আপনার ডেভেলপমেন্ট কস্টটা লাগতেছে না, এবং প্রথম দিকে অবশ্যই ডেভেলপমেন্ট কস্টটা করলে আপনার কস্টটা অনেক মানে বেশি হয়ে যাবে। তারপরে মনে করেন হার্ড ডিস্ক খেলেন, তখন কি হবে? তো সেক্ষেত্রে তো একটু টাফ। তো এই জন্য এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে নামতে হবে।